বিরাট অভ্যুত্থান, যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা সেটা মুছে দিতে চায়। কিছু দেশ গণ অভ্যুত্থানের অর্জনকে মুছে ফেলতে চায় বললেন প্রধান উপদেষ্টা। সংকট কাটাতে জাতীয় ঐক্য চায় রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান হাসনাতের। বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নির্বাচন সহজ হবে না, নানামুখী ষড়যন্ত্র চলছে, কাজ করছে অদৃশ্য শক্তি, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানালেন তারেক রহমান। ব্রিটিশ পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের প্রতিবাদ জানালো ঢাকা। বাংলাদেশ ভারত চলমান সংকটের প্রভাব পড়বে না বাণিজ্যে, বললেন অর্থ উপদেষ্টা। ট্রাইব্যুনালের মামলায় কারাগারে আমু কামরুল, নতুন মামলায় গ্রেপ্তার ইনু সহ সাবেক 4 মন্ত্রী। 5 আগস্টের পর জেল পালানো 700 বন্দী এখনো অধরা। রিজার্ভের $24 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে জানালেন গভর্নর। নভেম্বরে রপ্তানি আয় এসেছে $411.97 কোটি। দক্ষিণ কোরিয়ায় তীব্র রাজনৈতিক সংকট, প্রেসিডেন্টের অভিশংসন চান দেশটির আইন প্রণেতারা। 72 ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভুটির দাবি। এবং কাল থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের টি20 সিরিজ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকতে চায় জ্যোতিরা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বাংলাদেশের গণ অভ্যুত্থান কিছু দেশের পছন্দ হয়নি। এখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে, এমনটা দেখিয়ে তারা ছাত্র জনতার অবদানকে আড়াল করতে চায়, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাদের এমন বক্তব্যকে মিথ্যা প্রমাণ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। দেশে চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এমন কথা বলেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে প্রতিবেশী দেশ, চলছে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, এমন দাবি করে দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করতে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি, যেখানে উপস্থিত ছিল বিএনপি, জামাত সহ সমমনা বেশ কয়েকটি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রমাণ করতে হবে, বাস্তবকে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে, যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান, যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা সেটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসতেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। ডক্টর ইউনূস অভিযোগ করেন, অর্থ এবং শক্তির জোরে অনেকেই বাংলাদেশের বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করছে, কারণ তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। তার আগেরটাতে ফিরে যেতে চায়, মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে ঘেরাতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে, সে নতুনকে সন্দেহ প্রকাশ করছে। এটা কি ধরনের সরকার লোকদানে। এর আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ের বাস্তবতা জানতে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দ্রুত নির্বাচন চায় সব দল।
রোডম্যাপ ঘোষণা হলেই সব ষড়যন্ত্র বন্ধ হবে বলে মনে করে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের সংলাপে এসব কথা জানায় দলটি। এ সময় আইন উপদেষ্টা জানান, সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। আমাদের ভিন্ন আদর্শ, আমাদের ভিন্ন পথ, আমাদের এক পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে এখন ব্রিফিং করছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করবার জন্য আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি, কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি, যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে ঐক্য গড়ে তুলেছে। আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্যে, সেই বার্তাটা হচ্ছে, ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি, মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি, সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি, ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ভারতের সঙ্গে আপোষ নয়, সব ছাত্র সংগঠনকে এক হওয়ার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য সমাবেশে এমন কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের অখণ্ডতার বিষয়ে সকলকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। ঐক্যবদ্ধ না থাকলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিদের রক্ত যতদিন আমাদের মনে আছে, ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে, মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে, ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জানান, আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। Complex national and international issues and understanding about them now is very much more clearer than before. We need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. আওয়ামী লীগ না থাকলেও চরম প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, তাতে খুব একটা সহজ হবে না বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ। এমন উপলব্ধির কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রামের রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা নিয়ে বিএনপির নেতাকর্মীদের এক কর্মশালায় তারেক রহমান বলেন, সবার আগে দেশকে বাঁচাতে হবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ফ্যাসিবাদী চক্রান্ত। যে কোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্নে এক ধরনের ফুরফুরে মেজাজে আছে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা। তাদের কথাবার্তা, চালচলনে নিত্যই প্রকাশ পায় সেই চিন্তা। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা ঠিক তাদের বিপরীত, অনেক দূরদর্শী। তিনি বলছেন, নানা ষড়যন্ত্রের কারণে সহজ তো নয়, বরং খুবই কঠিন হবে আগামী নির্বাচন। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। চট্টগ্রামে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে বিএনপির এক কর্মশালায় নেতাকর্মীদের বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ধৈর্যশীল হতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন আপনারা। বহু ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না, কোনোভাবে আপনাকে ভোট পাবে না। ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে, সে কাকে ভোট দেবে, আপনাকে দিবে না, কারণ আপনার প্রতি তার আস্থা নেই। এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, পাবলিকের না, ভোটারের না, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। বিএনপির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই সেই প্রত্যাশা বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে বিএনপিকেই। আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তখন আপনাকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে সদস্যরা যা বলেছে তা সঠিক নয়। হাইকমিশনকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিব 9 ও 10 ডিসেম্বর ঢাকা সফর করবেন। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে বাংলাদেশের অবস্থা সঠিকভাবে তুলে ধরার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। গ্রাউন্ডের তথ্যটা সেটাতে রিফ্লেক্টেড হয়নি, কাজে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবে, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো, এটুকু। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালানো ইস্যুতে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কোনো কথা বলেননি। এই বিষয়টিতেও দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। এভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে, এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই, তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। ব্রিফিংয়ে প্রতিবেশী দেশ হিসেবে সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন। আমি তাকে জাস্ট রিকোয়েস্ট করেছি, আসো দেখা করি, আমি আমাদের অবস্থাটা তাকে বোঝানোর জন্য। আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবে বলেও জানান উপদেষ্টা, এবং তখন সচিব পর্যায়ের বৈঠক হবে। পার্লামেন্টের মেম্বাররা তো প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে বর্তমানে সম্পর্কের যে টানাপোড়েন সেটি রাজনৈতিক, আর এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আর ভারতের ব্যবসায়ীরা মনে করছেন, দুই দেশের এই রাজনৈতিক সমস্যার সমাধান দ্রুতই না মিটলে ব্যবসা বাণিজ্যের ওপর এর প্রভাব পড়বে।
গেল সোমবার আগরতলার বাংলাদেশ উপহাইকমিশনে হামলার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ চলছে 2 দিন ধরে। অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের নতুন কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা সব মহলে। এ নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। ভারত থেকে পেঁয়াজ, আলু, চাল এবং ডিমের মতো অনেক নিত্যপণ্য আমদানি ছাড়াও তুলা এবং পোশাক শিল্পও অবদান আছে। তাই প্রশ্ন উঠেছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্কের প্রভাব নিয়ে। অর্থ উপদেষ্টা পরিষ্কার জানালেন প্রভাব পড়বে না, তবে শঙ্কায় রয়েছে ভারতের ব্যবসায়ীরা। আমাদের গভর্নমেন্ট আমাদের যেরকম ভাবে গাইড করবে আমরা নিশ্চয়ই সেটা ফলো করব। তবে ব্যক্তিগতভাবে আমিও চাই যে আমরা ওদের সাথে বিজনেস করি, ওরাও আমাদের সাথে বিজনেস করুক, একটা সুষ্ঠু সম্পর্কের মধ্যে দিয়ে পুরো জিনিসটা এগিয়ে যাক। এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, কারণ তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আবার চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, কোথায় ঢুকবে। অর্থ উপদেষ্টা বলেন সরকারের নানা ধরনের পদক্ষেপের কারণে আসছে রমজানে পণ্যের দাম বাড়বে না, কমানো হচ্ছে আমদানি পণ্যের ভ্যাট। ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলি অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তাও গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সম্ভব হয়ে উঠে। জিনিসপত্রের দামে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব রয়েছে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী 10 ডিসেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। যদিও উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সব ঠিক থাকলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় সিনিয়র কোনো কর্মকর্তার এটিই হবে ঢাকায় প্রথম সফর। নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফেরাতে কমিশন কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে ইসি ভবনে সংস্কার কমিশনের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সংস্কার কমিশন প্রধান বলেন, ক্ষমতার অপব্যবহার করেছে বিগত কমিশনগুলোকে বিচারের আওতায় আনতে হবে। ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার। এই নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই। একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট যেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না, এই ধরনের আলোচনা এখন হয়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল 10টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। কামরুল ইসলামকে ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আমির হোসেন আমুর বিরুদ্ধেও একই মামলা অভিযোগ আনা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি 18 ডিসেম্বর। 5 আগস্টের পর 11 শীর্ষ সন্ত্রাসী ও 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। দর্শক, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে কারামুক্ত হলেন আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তীতে রোববার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন মিতুর বাবা। তার আবেদনের প্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া তার জামিন আদেশ বহাল রাখেন। রিজার্ভ থেকে $24 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIM এর এক সংলাপে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর। সিম্পল এক্সাম্পল বলো, ওভার সিম্পলিফাইড, আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24, তাহলে 24 বিলিয়ন গেল কোথায়?
24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবে যায়। তাহলে মানিটা এই 24 বিলিয়নকে আপনি টাকার অঙ্ক হিসাব করেন, 24 বিলিয়ন ডলারকে কত লক্ষ কোটি টাকা হয়, এই টাকাটা বাইরে চলে। দর্শক, নভেম্বরে দেশে রপ্তানি আয় এসেছে 411 কোটি 97 লাখ ডলার। বছর ব্যবধানে আয় বেড়েছে 15.63%। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেয়া হিসেবে এই তথ্য উঠে এসেছে। ইপিবি জানিয়েছে চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে 1990 কোটি 60 লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.5%। নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে 330 কোটি 62 লাখ ডলার। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 16.25%। রপ্তানিতে সবচেয়ে বেশি 21% প্রবৃদ্ধি হোম টেক্সটাইলে, প্রবৃদ্ধি কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিরোধীদের চাপের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েও নিস্তার পাচ্ছে না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। সামরিক আইন জারি ও তা প্রত্যাহার সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি তুলেছে বিরোধী দল। এমনকি এই সংক্রান্ত প্রক্রিয়াও শিগগিরই শুরু হচ্ছে বলে জানান আইন প্রণেতারা। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির। মঙ্গলবার রাতে হঠাৎ আকস্মিক আইন জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, প্রতিবেশী উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আকস্মিক মার্শাল ল জারির আদেশ মানতে নারাজ দেশটির আইন প্রণেতারা। তাই তো প্রেসিডেন্টের এই ঘোষণার কয়েক ঘন্টা পরে দেশটির পার্লামেন্ট সামরিক আইন প্রত্যাহারের জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে। সেখানে পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 190 জন এর বিপক্ষে ভোট দেন। এখানেই শেষ নয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োলকে অভিশংসনের আহ্বানও জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। 72 ঘন্টার মধ্যে বিল নিয়ে ভোটাভুটির দাবিও তোলেন তারা। এতেই সৃষ্টি হয়েছে এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। আগামী 72 ঘন্টার মধ্যে ইমপিচমেন্ট প্রক্রিয়া নিয়ে আমরা ভোটাভুটি করতে চাই। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইয়ন যদি পদত্যাগ করেন বা ক্ষমতাচ্যুত হন, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। আসমাতুলি, নিউজ 24। নারী ক্রিকেটের খবর। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চায় সুলতানা জ্যোতির দল। আর অন্যদিকে নতুন ফরম্যাটে নতুনভাবে শুরু করতে চায় আয়ারল্যান্ড নারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু দুপুর 2টায়। চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। 170 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে অভিনবভাবে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন। দুই অধিনায়ক নিগার সুলতানা ও গ্যাবি লুইস পুরোদস্তর চা শ্রমিকের সাজ পোশাকে। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। চায়ের রাজ্যে শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি। সো এখানকার উইকেট অনেক বেশি ভালো, এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা। নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় গ্যাবি লুইসরা। Yeah, I think it's just about our style of play. We had great success being as aggressive as we can in those T20 games during the summer, so nothing changes from that. Obviously the pitch played a bit different in Dhaka, but we're hopeful that the pitches will be a bit more batter friendly in this series. অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে টাইগার্সরা। দুই দলের 12 থেকে 8 জয় বাংলাদেশের নারীদের, আর আইরিশরা জিতেছে মাত্র 3 ম্যাচ। ইমরান হোসেন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।